আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্থক্য সিরিজের ক্লাসে তোমার জিনতত্ত্ব এবং বিবর্তন নিয়ে চ্যাপ্টারটা পড়বো। তো চ্যাপ্টারটা পড়ার আগে যেহেতু তোমাদের এইচএসসি 26 সামনে এইচএসসি, তো অনেকের মধ্যে একটা ভয় কাজ করতেছে যে আমি এইচএসসিতে আসলে এত পারবো কিনা, অথবা এত এই যে তোমার 60 দিন ধরো 2 মাস আছে এর মধ্যে আসলে সিলেবাস কমপ্লিট করা পসিবল কিনা। তো তুমি দেখো যে প্রত্যেক বছর যখন হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশনের কথা চিন্তা করো, যে এই যে তোমার 3টা বই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এক্সট্রা ইনফো প্লাস জিকে ইংলিশ, তো তোমার মনে হতে পারে না যে সিনিয়র যে ভাইয়েরা চান্স পাইছে অথবা যারা প্রিপারেশন নিচ্ছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু দেখো পুরো বইগুলো একবার পড়া লাগছে, এবং এর সাথে সাথে কিন্তু তোমার যে তোমার জিকে ইংলিশ এগুলো পড়া লাগছে একসাথে, কিন্তু পড়ে সব কিছু মাথা রেখে পরীক্ষা দেওয়া লাগছে। তো তোমার স্টেজে তোমার হয়তো মনে হতে পারে যে এতগুলো বই একসাথে বোর্ডে পরীক্ষা দেওয়া পসিবল না, বাট তুমি এসএসসিতেও কিন্তু দেখো এসএসসির টাইমেও তোমার 9-10-এর প্রথম দিকে কিন্তু মোটো মনে হয়েছে যে এইটুকু একটা চ্যাপ্টার পড়তে অনেক প্যারা লাগছে, বাট পরবর্তীতে কিন্তু তুমি সবগুলো চ্যাপ্টার একসাথে পড়ে কিন্তু পরীক্ষা দিতে পারছো এবং ভালো মার্ক, অনেকে GPA 5 বেশিরভাগই পাইছো। তো স্বাভাবিকভাবে তুমি এইচএসসিতেও মানে এই স্টেজে থাকা হয় তোমার হয়তো ভয় লাগবে, বাট তুমি যদি ভালো মতো এখন রেগুলার পড়তে থাকো তাহলে দেখবা যে পরবর্তীতে অনেকগুলো চ্যাপ্টার একসাথে পড়তে কিন্তু ভয় লাগবে না। আর সত্যি কথা বলতে আমরা যেহেতু শর্ট সিলেবাস থেকে আসছি, আমাদের কাছে যে বিষয়টা মোটামুটি ইজি লাগছে, বাট তোমাদের ক্ষেত্রে বিষয়টা আসলে খুবই কমপ্লেক্স এবং টাফ। এবং তবে তোমাদের জন্য একটা জিনিস খুব রিল্যাক্স, যেহেতু সকল বোর্ডের সেম প্রশ্ন থাকবে, যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাবা তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই হেল্পফুল হবে। যার কারণ তোমার নর্মালি আগে দেখা যাইতো যে এক এক বোর্ডে এক এক প্রশ্ন, বাট তোমার কাট মার্কের ক্ষেত্রে বইটা হচ্ছে তোমার অনেকে পরীক্ষা দিতে পারতো না, এলিজিবল হইতো না, বাট এবার কিন্তু সেই সমস্যাটা সম্ভাবনা খুবই কম। যদিও এক এক বোর্ডে এক টিচার মার্ক দেবে সেটা আলাদা হিসাব, বাট যেহেতু তুমি ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে কিন্তু তোমার ওই মার্ক তুমি যদি ঠিক করো তাহলে মার্ক কিন্তু সেমই থাকবে, তো স্বাভাবিক কোনো সমস্যা হবে না। এখন আমরা তাহলে এই চ্যাপ্টারগুলো জিনতত্ত্ব এবং বিবর্তন এই চ্যাপ্টারটা পাঠ্যগুলো পড়ি। প্রথমে হচ্ছে বলছে তোমার মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য। তো মেন্ডেলের প্রথম সূত্রের নাম কি? পৃথকীকরণ সূত্র, বা যেটা ইংলিশে বলে ল অফ সেগ্রেগেশন। আর যেটা হচ্ছে তোমার মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এটার নামটা কি? স্বাধীনভাবে সঞ্চালনের সূত্র, অথবা ইংলিশে তোমার ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অফ ক্রোমোজোমস। আচ্ছা, এখন আমরা আসি মেন্ডেলের প্রথম সূত্রটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? মনোহাইব্রিড ক্রস, অর্থাৎ একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর যে ক্রস ঘটানো হয় সেক্ষেত্রে হচ্ছে তোমার মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে তোমার মানে প্রযোজ্য। আর যেটা হচ্ছে তোমার মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে তোমার ডাইহাইব্রিড বা পলিহাইব্রিড ক্রসের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যেটা তোমার 2 বা 3 উভয় বেশি 2 বা এর বেশি জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর কাজ করা হয়। তো মেন্ডেলের প্রথম সূত্রে ফিনোটাইপিক অনুপাত আমরা কত বসি? 3:1। আর জিনোটাইপিক অনুপাত যদি বলে সেখান থেকে কিন্তু হবে 1:2:1। এটা হচ্ছে তোমার জিনোটাইপিক। এরপরে দেখো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত আমরা কত বসি? 9:3:3:1। আচ্ছা, এই মেন্ডেলের প্রথম সূত্রে কী হয়? শুধুমাত্র জিনের পৃথকীকরণ হয়। আচ্ছা, মেন্ডেলের দ্বিতীয় সূত্র সেখানে কিন্তু জিনের পৃথকীকরণ সহ জিনে কিন্তু স্বাধীনভাবে সঞ্চালন ঘটে। আচ্ছা, মেন্ডেলের প্রথম সূত্রে কী হয়? দ্বিতীয় অপত্য বংশ শুধুমাত্র প্যারেন্টাল টাইপের বংশধর উৎপন্ন হয়, যেটা হচ্ছে আমার মেন্ডেলের দ্বিতীয় সূত্র, সেখানে কিন্তু রিকম্বিনেন্ট টাইপের হচ্ছে তোমার বংশধর উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, প্রথম সূত্র দ্বিতীয় সূত্রকে অনুসরণ করে না, বা দ্বিতীয় সূত্রটা কিন্তু প্রথম সূত্রকে অনুসরণ করে তৈরি হয়। আচ্ছা, এরপরের পার্থক্যে আমরা আসি অ্যালিলিক জিন এবং হচ্ছে তোমার নন অ্যালিলিক জিন। আচ্ছা, আমাদের ক্রোমোজোমে একটা নির্দিষ্ট অংশে জিন থাকে যেটাকে বলে তোমার অ্যালিল। তো তোমার দেখি বলছে যে জোর বাঁধা দুটি সমসংস্থ ক্রোমোজোমের তোমার একই লোকাসে অবস্থিত জিন দুইটিকে একের অবর্তী হচ্ছে তোমার অ্যালিলিক জিন বলে। আর যদি হচ্ছে তোমার এই তোমার ক্রোমোজোমের যদি ভিন্ন ভিন্ন লোকাসে হচ্ছে তোমার দুইটা জিন আলাদা থাকে তাহলে তাকে একে অপরের হচ্ছে তোমার নন অ্যালিলিক জিন বলে। তো যেটা হচ্ছে তোমার সেম অ্যালিলের জিন সেগুলো হচ্ছে তোমার একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, বা যেটা হচ্ছে তোমার নন অ্যালিলিক জিন সেটা কিন্তু ভিন্ন বৈশিষ্ট্য তোমার নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, এরপর দেখো অ্যালিলিক জিনের আন্তঃক্রিয়াকে কী বলা হচ্ছে? তোমার ডমিনেন্স বলা হচ্ছে। আর নন অ্যালিলিক জিনের হচ্ছে তোমার আন্তঃক্রিয়াকে কী বলা হয়? এপিস্ট্যাসিসটা বলা হয়। আচ্ছা, এরপরে পার্থক্যে আমরা আসি অসম্পূর্ণ প্রকটতা এবং হচ্ছে তোমার সম্পূর্ণ সমপ্রকটতা। তো অসম্পূর্ণ প্রকটতা আমরা কোথায় দেখা যায়? আমরা যে মিরাবিলিস জ্বালাপা বা সন্ধ্যা মালতী উদ্ভিদে দেখা যায়, সন্ধ্যা মালতী, বা এর নামটা কি? মিরাবিলিস জ্বালাপা। আচ্ছা, তো দেখো অসম্পূর্ণ প্রকটতাতে কী হয়? প্রকট অ্যালিলটা আংশিক প্রকটতা দেখা, অর্থাৎ সে তার আসল মানে যে প্রকটতা বৈশিষ্ট্য সেটা দেখাইতে পারে না। সমপ্রকটতাটা কই দেখা যায়? উভয় অ্যালিল কিন্তু সম্পূর্ণ প্রকটতা দেখায়, তোমার ওই যে তোমার চেক মুরগি যেটা তৈরি হয়। এরপর দেখো অসম্পূর্ণ প্রকটতা কি বলছে? যে F1 বংশে হচ্ছে তোমার হেটেরোজাইগাস জীবে উভয় বিশুদ্ধ জিনে প্রকাশ ঘটে না, অর্থাৎ একটা হচ্ছে তোমার অন্য কালারে হচ্ছে তোমার তৈরি হচ্ছে, এটা তোমার গোলাপি কালার। আর যেটা হচ্ছে তোমার সমপ্রকটতা সেখানে কিন্তু উভয় জীবের প্রকাশ ঘটে। আচ্ছা, এরপরে দেখো
অসম্পূর্ণ প্রকটতাতে কিন্তু কোনো অ্যালিলই তোমার স্বাধীন বা সর্বাত্মক প্রভাব খাটাতে পারে না, বাট যেটা হচ্ছে সমপ্রকটতা সেখানে কিন্তু উভয় অ্যালিলই স্বাধীন এবং সর্বাত্মক হচ্ছে তোমার প্রভাব ঘটাতে পারে। এরপরে দেখো মনোজেনিক আর পরজেনিক ইনহেরিটেন্স, এই দুটোর মধ্যে পার্থক্য। তো মনোজেনিক ইনহেরিটেন্সটা কি, একটি জিনের নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য বংশ পরম্পরা সঞ্চরণকে বলা হচ্ছে তোমার মনোজেনিক ইনহেরিটেন্স। আর যদি একাধিক জিন হয় সেক্ষেত্রে তোমার সেটা হচ্ছে তোমার পলিজেনিক ইনহেরিটেন্স। তো মনোজেনিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্যগুলো কেমন, গুণবাচক বা কোয়ালিটেটিভ। আর যেটা হচ্ছে তোমার পলিজেনিক সেখানে কিন্তু হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, সেখানে কিন্তু তোমার বৈশিষ্ট্যগুলো হচ্ছে তোমার পরিমাণবাচক বা কোয়ান্টিটেটিভ, অর্থাৎ সেখানে যত পরিমাণে সেম জিন থাকবে সে জিনের হচ্ছে তোমার মানে প্রকাশে তত বেশি হবে। ধরো যে ব্ল্যাক জিন মানে কালো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে তাহলে সে মানুষটা হচ্ছে বস্তুটা বেশি কালো হবে। তো মনোজেনিক ইনহেরিটেন্সে তোমার জিন ক্রিয়াটা হচ্ছে তোমার স্বতন্ত্র, বা পলিজেনিক ইনহেরিটেন্সে জিন ক্রিয়াটা হচ্ছে তোমার সমন্বিত, সংখ্যাগত এবং হচ্ছে তোমার সংযোজনশীল, ক্রমবর্ধিষ্ণু। আচ্ছা, এরপরে দেখো মনোজেনিক ইনহেরিটেন্সে কী বলছে যে F1 জন্য ফিনোটাইপের বিচ্ছিন্ন প্রকরণ দেখা যায়, ফিনোটাইপগুলোকে সুস্পষ্টভাবে পৃথক পৃথক শ্রেণীভুক্ত করা যায়। বা যেটা হচ্ছে তোমার পলিজেনিক ইনহেরিটেন্স, এখানে কিন্তু ফিনোটাইপগুলোকে তোমার সুস্পষ্টভাবে তুমি পার্থক্য শ্রেণীভুক্ত করতে পারবা না। এরপরে দেখো যেহেতু এটা হচ্ছে তোমার মনোজেনিক ইনহেরিটেন্সটা হচ্ছে তোমার মেন্ডেলের সূত্র অনুকরণ করে, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। আর যেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, এটা যেহেতু মেন্ডেলের সূত্র হচ্ছে ব্যবহার করে না, অনুকরণ করে না, অনুসরণ করে না, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। এরপর আমরা আসি ল্যামার্ক এবং হচ্ছে তোমার ডারউইনের মতবাদ। তো ল্যামার্কের মতবাদটা হচ্ছে তোমার 1809 সালে দেওয়া হয়, আর তোমার ডারউইনের মতবাদটা 1859 সালে দেওয়া হয়। বিজ্ঞানী ল্যামার্ক আর কী করছে, বিজ্ঞানী ল্যামার্কটা কিন্তু হচ্ছে তোমার বায়োলজি শব্দের প্রবর্তক, এবং তিনি কিন্তু হচ্ছে তোমার প্রাণীকে হচ্ছে তোমার মেরুদণ্ডে এবং অমেরুদণ্ডে এই দুটো ভাগে ভাগ করছে। তো ল্যামার্কের মতবাদটার নামটা কি দেখো, যে অর্জিত বৈশিষ্ট্যে উত্তরাধিকার মতবাদ। আর ডারউইনের হচ্ছে তোমার মতবাদের নাম তোমরা সবাই জানো, সেটা হচ্ছে তোমার প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা হচ্ছে। আচ্ছা, এরপর দেখো ল্যামার্কের মতবাদটা কত সালে দিচ্ছে, 1809 সালে দেওয়া হয়েছে। আর যেটা ডারউইনের মতবাদ সেটা কিন্তু 1859 সালে দেওয়া হয়েছে। ল্যামার্কের বইয়ের নামটা দেখো ফিলোসফি জুলজি। আর যেটা হচ্ছে তোমার ডারউইন, তার বইটার নাম কিন্তু আমরা জানি যে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তো এখানে হচ্ছে তোমার এই মূল প্রতিপাদ্যতা, এখানে তোমার ল্যামার্কের যে 4টা ধাপ সেটা বলছে, আর ডারউইনের 6টা ধাপ আছে সেগুলো হচ্ছে বলছে, রিডিং দিয়ে নিবা। আচ্ছা, তো এখানে ল্যামার্কের মতবাদে হচ্ছে বৈশিষ্ট্য সৃষ্টির কারণ কি বলছে, যে প্রচেষ্টা, ব্যবহার এবং অপব্যবহার। আর যেটা তোমার ডারউইনের মতবাদ সেখানে হচ্ছে তোমার কারণটা কি বলছে, প্রকরণ। আচ্ছা, ল্যামার্কের মতবাদটা কিন্তু হচ্ছে তোমার যান্ত্রিক মতবাদ, বা ডারউইনেরটা কিন্তু এক ধরনের বৈজ্ঞানিক মতবাদ, যদিও বিজ্ঞানে অনেক কিছু এখানে অ্যাবসেন্ট। আচ্ছা, এরপরে আসো ল্যামার্কের ক্ষেত্রে হচ্ছে তোমার প্রকৃতির সাথে খাপ খাই জীব বেঁচে থাকে। আর যেটা হচ্ছে তোমার ডারউইনের মতবাদ সেখানে শুধুমাত্র যোগ্যরাই বেঁচে থাকে, এবং ল্যামার্কের গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে কম, কিন্তু ডারউইনের কিন্তু হচ্ছে তোমার গ্রহণযোগ্যতা অধিক। আচ্ছা, তো এই ছিল আছে পার্থক্য। তার সঙ্গে তোমার সবাই ভালো লাগছে। আসসালামু আলাইকুম।